দেওয়া আছে, সেই সেকশনগুলো আমরা ধরে ধরে আজকে পড়ব। উপরে প্রথমেই খেয়াল করে দেখবেন লেকচার সেকশন 2। মূলত এখানে কোড অফ সিভিল প্রসিডিউর এই আইনের কোনো কিছু কিছু বিষয়ের ডেফিনেশন সম্পর্কে বলা আছে। প্রথমেই 1 নম্বরে যেটি বলা আছে, যা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে কোড। কোডের বাংলা হচ্ছে বিধি। সাধারণত এটি হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টিকে কোড বলা হয়, যেটাকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম কডিফিকেশন অফ ল। অনেকগুলো আইনের সমষ্টিকে বলা হচ্ছে কোড। তার মানে ওই সময়ে বিচ্ছিন্নভাবে আইনগুলো ছিল, সেই আইনগুলো একত্র করে এই কোড করা হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে কোড অফ সিভিল প্রসিডিউর। এই কোডের ডেফিনেশন আছে সেকশন 2 সাবসেকশন 1। 2 নম্বরে বলা আছে ডিক্রি। তো ডিক্রি বলতে আসলে কি বোঝানো হয়? ডিক্রি হচ্ছে আসলে কোনো একটা আদালতের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত। তো সাধারণত ডিক্রি 2 প্রকারের হয়, একটা হচ্ছে প্রাথমিক ডিক্রি আর একটা হচ্ছে চূড়ান্ত ডিক্রি। প্রাথমিক ডিক্রি কি জিনিস? যেমন ধরেন, জাজ সাহেব কোনো একটা বিষয়ে আপনার পক্ষ থেকে আংশিক শুনলেন, শোনার পরে পরবর্তীতে আরো একটা দিন ঘোষণা করবেন, সেই দিনে মূলত ফাইনালি তিনি ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। আমরা জানি মামলা চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে অর্ডার দেওয়া হয়ে থাকে। তো অর্ডারের মাধ্যমে সাধারণত কোনো একজন কিছু কিছু অর্ডারের ক্ষেত্রে পক্ষদ্বয়ের সিদ্ধান্ত পরিপূর্ণভাবে প্রকাশিত হয়, তবে সব অর্ডারের ক্ষেত্রে না। কিন্তু ডিক্রির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পার্টির যে রায় সেটা প্রকাশিত হয়। কোনো পক্ষ যদি উইন করে সেটাও সে জানতে পারে, কোনো পক্ষ যদি হেরে যায়, যাকে আমরা ইংরেজিতে বলি জাজমেন্ট ডেটর বা দায়িক, সেও জানতে পারে যে আমি মামলাটায় হেরে গেলাম। 3 নম্বর যে পয়েন্ট, সেখানে বলা হচ্ছে ডিক্রি হোল্ডার। ডিক্রি হোল্ডার বলতে বাংলায় বোঝানো হচ্ছে ডিক্রিদার। তার মানে যার পক্ষে রায়টা আসছে, যার সপক্ষে ডিক্রি প্রদান করা হয়েছে। তার মানে যিনি মামলায় উইন করছেন তাকে আমরা ইংরেজিতে বলি ডিক্রি হোল্ডার, বাংলায় বলি ডিক্রিদার। 4 নম্বর পয়েন্ট, সেকশনে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা। আমরা জেলা বলতে আমরা সাধারণত জানি যে সিভিল আদালতগুলো যে নির্দিষ্ট সীমারেখার মধ্যে থেকে তার বিচারগুলো পরিচালনা করে। একটা জেলার মধ্যে ডিস্ট্রিক্ট জাজ থাকেন, তার নির্দিষ্ট একটা এরিয়া থাকে। সাধারণত উচ্চ আদালতের যে সাধারণ দেওয়ানি এখতিয়ার কেউ এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করে, এটাকে আমরা বলবো জেলা। 7 নম্বরে খেয়াল করে দেখেন সাবসেকশন 7-এ বলা হচ্ছে গভর্নমেন্ট লিডার, সরকারি উকিল। তার মানে হচ্ছে সরকারের পক্ষে যিনি মামলা পরিচালনা করেন তাকে আমরা সাধারণত সরকারি উকিল বলে থাকি। তিনি সরকার কর্তৃক নিয়োগকৃত বা নিযুক্ত ব্যক্তি। তিনি সাধারণত সরকারের সকল মামলা মোকদ্দমাগুলো সরকারের নির্দেশক্রমে পরিচালনা করে থাকেন। 8 নম্বর হচ্ছে জাজ, যিনি হচ্ছে বাংলা যদি বলি সেটা হচ্ছে বিচারক, যাকে আদালতের ভাষায় প্রিজাইডিং অফিসারও বলা হয়ে থাকে। তিনি সাধারণত আদালতের সভাপতিত্ব করে থাকেন, একটা আদালতকে রিপ্রেজেন্ট করে থাকেন। তো পরীক্ষায় অনেক সময় আসে যে জাজ বলতে আসলে কি বোঝানো হয়, তখন সেটার উত্তর হবে জাজ মানে হচ্ছে প্রিজাইডিং অফিসার। 9 নম্বরে বলা হচ্ছে জাজমেন্ট। জাজমেন্ট মানে হচ্ছে রায়। আমরা আগেও বলেছি যে কোনো একটা সিভিল মামলা, দেওয়ানি প্রকৃতির মামলা, যখন রায় প্রকাশিত হয় প্রথম অবস্থায় জাজমেন্ট দেওয়া হয়। সেই জাজমেন্টে বাদী এবং বিবাদীর যে কথাবার্তাগুলো, দাবিগুলো, সেগুলো ডিটেলস আকারে বলা থাকে। পরবর্তীতে এই জাজমেন্টকে ফলো করেই সাধারণত ডিক্রি প্রদান করা হয়। সেই ডিক্রিতে যে কথা বলা থাকে যে উনি উইন করছেন, উনি সংক্ষিপ্ত আকারে সেটি বলা থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিক্রি। কিন্তু জাজমেন্টে ওই বিষয়গুলো সাধারণত বিবৃতি আকারে বা বিস্তৃতভাবে বা এটা কি বলে ব্যাপকভাবে আলোচনা করা থাকে। তার মানে হচ্ছে যখন কোনো একটা ডিক্রি প্রদান করা হয় বা আদেশ প্রদান করা হয়, যে ডিক্রি বা আদেশের মাধ্যমে পক্ষদ্বয়ের যে অধিকার সেটা নিশ্চিত হয়, সেটার যে ইলাবোরেশন, যে যে কিভাবে তিনি বিষয়টা বলেন, সেটা বিবৃতি এই জাজমেন্টে বলা থাকে। 11 নম্বর দেখেন, সেখানে বলা হচ্ছে
সাধারণত অ্যাপিল করতে পারবেন। কিন্তু আপনি অ্যাপিল না করে পুনরায় একই সাবজেক্ট ম্যাটার বা একই বিষয়বস্তু নিয়ে পুনরায় আপনি মামলা করতে পারবেন না। তার মানে এই রেস জুডিকাটা আমরা তখনই কোর্টে প্রয়োগ করে থাকি যখন দুইটা মোকদ্দমা এখানে হবে। প্রথম মোকদ্দমা অলরেডি প্রথম যে মামলাটি সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে যাবে এবং উভয় মামলার বিচার্য বিষয় একই হবে এবং উভয় মামলার পক্ষ এবং প্রতিনিধি একই হবে। তো সাধারণত এই ক্ষেত্রে খেয়াল রাখবেন, রেস জুডিকাটার ক্ষেত্রে পরের যে আপনি মামলাটা ফাইল করলেন সেই মামলাটা আদালত খারিজ করে দিবে। তো এখানে আরো অনেক কথাবার্তা আছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট না যে রেস জুডিকাটা কত প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। তো মূলত এই কনসেপ্টটাই মাথায় রাখলে যথেষ্ট। পরীক্ষায় আসে অনেক সময় এরকম যে দেওয়ানি বা কার্যবিধির কত ধারায় রেস জুডিকাটার সম্বন্ধে আসলে বলা আছে, তখন আপনি বলবেন যে সেকশন 11। এখানে রেস জুডিকাটার যে নীতি সেটা সম্পর্কে আলোচনা করা আছে। এরপরে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে সেকশন 12। সেখানে বলা হচ্ছে বার টু ফার্দার সুট। এটার বাংলা হচ্ছে পুনরায় মামলা দায়েরে বাধা। তো সেকশন 11 আর 12 এর বেসিক একটু পার্থক্য আছে, দুইটাকে শুনলে একই রকম মনে হতে পারে। এখানে বলা হচ্ছে হোয়ার এ প্লেইন্টিফ ইজ প্রিক্লুডেড বাই রুলস from instituting a further suit in respect of any particular cause of actions, he shall not be entitled to institute a suit. তার মানে কোনো একটা বিধি মামলাকারীকে কোনো একটা নির্দিষ্ট কার্যধারার কারণে আরো মামলা দায়ের করতে বাধা দেয়, তবে তিনি সে মামলা দায়ের করার অধিকারী হবেন না। এখানেও মামলা দায়ের করার কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে দেখেন, এছাড়াও আপনি অন্য কোনো মামলা করতে চাইলেন, সেটাও সাবজেক্ট ম্যাটার এক হয়ে গেল, এই জাতীয় কাজও আপনি করতে পারবেন না। তার মানে এই জুরিসডিকশনটাকে আরো ইলাবোরেট করে দেওয়া হয়েছে। তার মানে নির্দিষ্ট একটা কাজ আপনি অলরেডি বাধাপ্রাপ্ত হইলেন, দ্বিতীয় মামলাটা খারিজ হয়ে গেছে, আপনি অন্য নির্দিষ্ট কিছু কারণে নির্দিষ্ট কার্যধারার কারণে আরো মামলা দায়ের করলেন, সেটাও বাধা দেওয়া হবে অ্যাকর্ডিং টু সেকশন 12। তো বার কাউন্সিল পরীক্ষায় যখন আসবে তখন কিন্তু স্পেসিফিক এভাবে আসবে যে বার টু ফার্দার সুট, এই কথাটা আসবে, আর তখন আপনারা ধরে নেবেন সেকশন 12। কিন্তু যখন রেস জুডিকাটার কথা আসবে, সরাসরি দোবরা দোষ কথা বলবে, তখন আপনি ধরে নেবেন সেকশন 11। তখন সেকশন 11 এবং সেকশন 12কে একইভাবে বলা যাবে না। তারপরে দেখেন আমরা পড়বো সেকশন 15। সেখানে বলা হচ্ছে যে আপনি আসলে কোন আদালতে মামলা দায়ের করতে পারবেন। কোর্টস ইন হুইচ সুটস টু বি ইনস্টিটিউটেড। খুব সিম্পল, এখানে বলা হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। তার মানে আপনি মামলা করার সময় মাথায় প্রথমেই রাখতে হবে যে আপনি যে তিনটা কোর্টের নাম বললাম, অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এই তিনটা কোর্টের যে কোনো একটা কোর্টে আপনি মামলা করবেন। সেটা নির্ভর করবে আপনার সম্পত্তিটার মূল্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি সুট ভ্যালু, বাংলায় বলি তায়দাদ মূল্য। তার মানে এই সুট ভ্যালুটা কত টাকা সেটার উপর নির্ভর করবে আপনি আসলে কোন আদালতে মামলা করবেন। তো পরীক্ষায় অনেক সময় আসে যে প্রতিটি মামলা দাখিল করতে হবে কোথায়, প্রতিটি মামলা দাখিল করতে হবে সর্বনিম্ন স্তরের আদালতে। তার মানে আপনার প্রপার্টি সম্পত্তি যদি 10 লক্ষ টাকা ভ্যালু হয়, তখন আপনি মামলা ফাইল করবেন অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে বা সহকারী জজ আদালতে। পরীক্ষায় এভাবে আসতে পারে যে সর্বনিম্ন স্তরের আদালতে মামলা দায়ের করতে হয়, এই বিষয়টি সম্বন্ধে কোথায় আলোচনা করা আছে, লোয়েস্ট গ্রেড কোর্ট সম্পর্কে কোথায় বলা আছে, তখন সেক্ষেত্রে আপনি বলবেন সেকশন 15। সেকশন 15-তে এই সম্পর্কে আলোচনা করা আছে। এরপরে যে সেকশনটা দেখবো সেখানে বলা হচ্ছে সোর্স টু বি ইনস্টিটিউটেড হোয়ার সাবজেক্ট ম্যাটার সিচুয়েট। এটার সাথে আমাদের অর্ডার 38 রুল 1 মিলিয়ে পড়তে হবে। সেখানে বলা হচ্ছে যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। সাপোজ ধরেন আপনার ঢাকায় একটা জমি আছে, আপনি অবশ্যই নারায়ণগঞ্জ অথবা গাজীপুর গিয়ে মামলাটা গাজীপুর কোর্টে গিয়ে মামলাটা করবেন। তার মানে এখানে বলা হচ্ছে যে কোনো একটা বিষয়ে আপনি যে মামলা করতে যাচ্ছেন সেটা কিভাবে নির্ধারণ করবেন। তো এখানে বলা হচ্ছে যে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি।
যদি আপনি কোনো একটা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করতে চান, অথবা বিভাজন বা বন্টনের মামলা করতে চান, অথবা বন্ধক বা চার্জ বন্ধক বিক্রয় চুক্তি সম্পর্কে মামলা করতে চান, সেখানে মনে রাখতে হবে অবশ্যই সম্পত্তি যেখানে অবস্থিত এবং যেখানে কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করছে, কার্যধারার কারণ সম্পূর্ণ বা আংশিকভাবে উদ্ভূত হয়েছে, সেখানে আপনাকে মামলাটা করতে হবে। এছাড়াও যদি ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা হয়, ড্যামেজ সংক্রান্ত কোনো মামলা হয়, কোনো ক্লেমস সংক্রান্ত কোনো মামলা হয়, সেখানে খেয়াল রাখবেন, সাপোজ ধরেন কেউ একজন আপনাকে ঢাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত করে আবার চিটাং চলে গেছে, তখন সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যেখানে তার সম্পত্তি আছে এবং পাশাপাশি যেখানে আপনি যার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন বিবাদী, সে যে জায়গায় বসবাস করে অথবা তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে অথবা ব্যক্তিগত জীবিকা অর্জন করে, আপনি সেখানে গিয়েও মামলা করতে পারেন। তার মানে চিটাং চলে গেছে, চিটাং এ গিয়ে সে চাকরি বাকরি করে, চিটাং গিয়েও আপনি মামলা করতে পারবেন। এছাড়াও কোনো একজন ব্যক্তির কোনো সম্পত্তি যদি করার ক্রোক করতে হয়, অস্থাবর সম্পত্তি কোনো আটক করার প্রয়োজন হয়, মনে রাখবেন সেখানে ওই ব্যক্তির সম্পত্তিগুলো যেখানে অবস্থিত এবং যেখানে মামলার কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে, এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় আপনি মামলা করতে পারবেন। তো পরীক্ষায় আসছে এরকম যে যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত সেখানে মামলা রুজু করতে হবে। উক্ত বিধানটি কোন আইনের কত ধারায় বর্ণনা করা আছে? খুব সহজ, তখন আপনারা বলে দিবেন। সেকশন 16-তে এই সম্পর্কে বলা আছে। এরপর আমরা পড়বো সেকশন 17। সেখানে বলা হচ্ছে সোর্স ফর ইমুভেবল প্রপার্টি সিচুয়েট উইদিন জুরিডিকশন অফ ডিফারেন্ট কোর্টস। ভিন্ন ভিন্ন আদালতে এখতিয়ারে অবস্থিত যদি স্থাবর সম্পত্তি নিয়ে কোনো মামলা হয়, সেক্ষেত্রে আপনি কোথায় মামলা করবেন? মনে রাখবেন এই ধারাটা প্রয়োগ করা হয় ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে, নট মুভেবল প্রপার্টি। সাপোজ ধরেন আপনার একটা জমি আছে, কিছু অংশ পড়ছে ঢাকার মধ্যে 3 কাঠা, আর 2 কাঠা পড়ে গেছে গাজীপুরের মধ্যে। তো এই জমি নিয়ে যদি কোনো ডিসপিউট হয় বা কোনো প্রকার সমস্যা ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে অবশ্যই মামলাটা আপনি যে কোনো আদালতে করতে পারবেন। ঢাকার কোর্টেও করতে পারবেন, পাশাপাশি গাজীপুরের কোর্টেও করতে পারবেন। অ্যাকর্ডিং টু দিস সেকশন, এই সেকশন এই পাওয়ারটা দিয়ে দিচ্ছে, যেখানে যে কোনো আদালতে আপনি সে মামলাটা করতে পারবেন। কোশ্চেন আসছে বিগত সালে, খেয়াল করে দেখেন, বিরোধী জমি 2টি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলার আদালতে মামলা দায়ের করতে হবে? তো সেই ক্ষেত্রে বলা হয়েছে যে 2টি জেলার যে কোনোটিতে আপনি মামলা করতে পারবেন। এরপরে আমরা দেখবো সেকশন 18। সেখানে বলা হচ্ছে প্লেস অফ ইনস্টিটিউশন অফ সুট হোয়ার লোকাল লিমিটস অফ জুরিসডিকশন অফ কোর্টস আর আনসার্টেন। খেয়াল করে দেখেন, এখানে আমি বোল্ড করে দিছি কোর্টস আর আনসার্টেন। তার মানে হচ্ছে একাধিক এখতিয়ার, আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির জন্য মামলা। এই জিনিসটা কি, এটা একটা আমি উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে ধরেন আপনার একটা জমি আছে, এখন এই জমিটা কি আসলে অ্যাকচুয়ালি গাজীপুরের মধ্যে পড়ছে না ঢাকার মধ্যে পড়ছে, এটা আসলে অনিশ্চিত, সেটা আসলে ক্লিয়ার হওয়া যাচ্ছে না। সার্ভেয়ার সেটা বের করতে পারতেছে না, সার্ভে রিপোর্টে বোঝা যাচ্ছে না যে আসলে জমিটা অ্যাকচুয়াল কোন জায়গায় পড়ছে, সেটা অনিশ্চিত বা অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এই জাতীয় ঘটনা যদি ঘটে, সেই ক্ষেত্রেও দ্য সুট ক্যান বি ফাইলড ইন এনি কোর্ট হ্যাভিং জুরিসডিকশনস। তার মানে আপনি যে কোনো আদালতে মামলা দায়ের করতে পারবেন। এই সেকশনটাও ডিল করে ইমুভেবল প্রপার্টি সম্বন্ধে। তার মানে অনিশ্চয়তা যদি দেখা দেয় বা 2টি আদালতের মধ্যে পড়ে, এই 2টা ক্ষেত্রেই আপনি যে কোনো আদালতে মামলা দায়ের করতে পারবেন। বিগত সালে কোশ্চেন আসছে, খেয়াল করে দেখেন, স্থাবর সম্পত্তি কোনো আদালতের এখতিয়ারে অবস্থিত উক্ত বিষয়ে অনিশ্চয়তা দেখা দিলে মামলা দায়ের সম্পর্কে বিধান কোন আইনের কত ধারায় বলা আছে? খুব সিম্পল, তাহলে বলবেন দেওয়ানি কার্যবিধির 18 ধারায় এই সম্পর্কে আলোচনা করা আছে। এরপর আমরা যে সেকশনটা পড়বো সেটা হচ্ছে সেকশন 19। সেখানে বলা হচ্ছে সোর্স ফর কম্পেনসেশন ফর রংস টু পারসন অর মুভেবলস। খেয়াল করে দেখেন, এই 19 নম্বর ধারাটা কিন্তু আলোচনা করছে মুভেবল প্রপার্টি নিয়ে, আর একটু আগে আমরা যে সেকশনগুলো পড়ছি সেখানে আলোচনা করছে ইমুভেবল প্রপার্টি নিয়ে। তার মানে এই সম্পত্তিটা মুভ করবে। কোনো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির প্রতি কেউ যদি আপনার ক্ষতি করে, অনিষ্ট করে, সেই ক্ষেত্রে আপনি যদি ইনজিউর হন, ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে আপনি কোথায় মামলাটা করবেন? সেখানে বলা হচ্ছে 2টা জায়গায় আপনি মামলা করতে পারবেন।
হোয়ার দ্য কজ অফ অ্যাকশন অ্যারাইজেস, যেখানে মামলার কারণ উদ্ভব হয়েছে সে জায়গায় আপনি মামলা করতে পারবেন। পাশাপাশি হোয়ার দ্য ডিফেন্ডেন্ট রিসাইডস, ক্যারিজ অন বিজনেস অর পার্সোনালি ওয়ার্কস ফর গেইন, তার মানে বিবাদী যেখানে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, যেখানে বসবাস করে বা ব্যক্তিগতভাবে উপার্জন করে, ওখানে গিয়েও আপনি মামলা করতে পারবেন। সাপোজ ধরেন একটা উদাহরণ দেই, একজন ভদ্রলোক যিনি চট্টগ্রামে বসবাস করে, ঢাকায় এসে যে বিকে সে পেটাইছে, তখন বি ইচ্ছা করলে ঢাকায় বা চট্টগ্রামে যে কোনো জায়গায় সে গিয়ে মামলা তার তার বিরুদ্ধে ক্ষতিপূরণের, যেহেতু সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার হাড় ভেঙে গেছে অথবা মাথা ফেটে গেছে, সুতরাং সে যে কোনো জায়গায় ক্ষতিপূরণের মামলা করতে পারবে অ্যাকর্ডিং টু দিস সেকশন, এই সেকশন মোতাবেক। এরপরে যে সেকশনটা আমরা পড়বো সেটা হচ্ছে আদার সুট টু বি ইনস্টিটিউটেড হোয়ার ডিফেন্ডেন্ট রিসাইড অর কজ অফ অ্যাকশন অ্যারাইজেস। তো এখানে তো আমরা বিভিন্ন ধরনের ক্ষতিপূরণের মামলা দেখলাম, অনিশ্চয়তা যদি দেখা দেয় সেটা দেখলাম, এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন এছাড়াও যদি অন্যান্য ধরনের মামলা অ্যারাইজ হইতেই পারে, অন্য নেচারের মামলা উদ্ভব হইতে পারে, তখন আপনি আসলে কি করবেন, সেখানে স্পেসিফিক মনে রাখবেন আদার সুট, এই কথাটা যদি বলা থাকে অন্যান্য মামলার ক্ষেত্রে, যেখানে ডিফেন্ডেন্ট রিসাইড, যেখানে ডিফেন্ডেন্ট বসবাস করে, এবং মামলার কজ অফ অ্যাকশন যেখানে অ্যারাইজ করে, এই দুইটার যে কোনো এক জায়গায় আপনাকে মামলা করতে হবে। তার মানে স্পেসিফিক পরীক্ষায় যদি আসে যে কম্পেনসেশনে মামলা করবেন কত ধারায়, আপনি বলবেন 19 ধারায়। যদি বলে অনিশ্চয়তা সম্বন্ধে, যদি কোর্ট যদি কোনো একটা বিষয় আনসার্টেন বা অনিশ্চিত হয়, সেক্ষেত্রে কত ধারায় মামলা করবেন বা কোন ধারাটা প্রয়োগ করবেন, 18 ধারায়। যদি আপনাকে বলে ডিফারেন্ট কোর্টের এখতিয়ারে, ভিন্ন ভিন্ন আদালতের এখতিয়ারে যদি জমিটা থাকে, তখন আপনি কত ধারায় অ্যাপ্লাই করবেন, তখন আপনি বলবেন 17 ধারা। তারপরে বলবেন যে এখানে মামলার সাবজেক্ট ম্যাটার অবস্থান করে, সাবজেক্ট ম্যাটার বলতে বিষয়বস্তু আছে, কোন কোন ক্ষেত্রে কোথায় করবেন সেখানে আমি বলে দিছি, এই যে 16 ধারা তখন অ্যাপ্লাই করবেন। কোন একটা সিভিল মামলা যদি দায়ের করতে হয় সর্বনিম্ন আদালতে মামলা করতে হবে, এটা কোথায় বলা আছে, সেকশন 15-তে। তারপরে এভাবে প্রত্যেকটা সেকশনের যে কি পয়েন্টগুলো ধরে আমি বোল্ড করে দিছি, খেয়াল করে দেখেন, ওই কি পয়েন্টটা শুধু মাথায় রেখে সেকশনটার কথা মনে রাখবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, আর মাত্র আমাদের 3টা সেকশন আছে। এখানে বলা আছে 21 অবজেকশনস সম্বন্ধে বলা আছে, অবজেকশন টু জুরিসডিকশনস। অবজেকশনস টু জুরিসডিকশন সম্বন্ধে বলা আছে, সেখানে বলা আছে যে কোনো একটা বিষয়ের এখতিয়ার সম্পর্কে যে আলোচনা, সেখানে বলা হচ্ছে যে আদালতের এখতিয়ার সম্পর্কে আমরা জানি যে কোনো একটা বিষয়ে যদি কেউ অবজেকশন দেয়, ধরেন আপনি ঢাকায় বসবাস করেন, কিন্তু আমার মনে হইলো আমি ঢাকায় যদি মামলা করি, সেই ক্ষেত্রে মামলাটা আমি উইন করা বা বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আমি কি করলাম, আপনার দেশের বাড়িতে গিয়ে আমি মামলাটা করলাম। আপনি যে জায়গায় বসবাস করেন, আপনি সেই জায়গায় মামলাটা না করে আমি অন্য জায়গায় করলাম, সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন। আপনি ঢাকায় চাকরি বাকরি করেন, তো দেশে গিয়ে মামলাটা ফেস করতে হচ্ছে, এটা আপনার জন্য একটা প্রবলেম। তা আপনার যদি এই মামলার বিষয়ে কোনো কনফিউশন থাকে বা এখতিয়ার সম্বন্ধে কোনো, যদি আবার ধরেন আপনার জমিটা এক জায়গায় আছে, মামলাটা হওয়া উচিত ছিল ঢাকা কোর্টে, কিন্তু আমি করলাম যে গাজীপুর কোর্টে, তার মানে সাবজেক্ট ম্যাটার সম্বন্ধে যে এখতিয়ার, এই সম্পর্কে বলা হয়েছে। তার মানে আপনি যদি কোনো একটা বিষয়ে এখতিয়ার সম্বন্ধে কোনো কোর্টে অবজেকশন দিতে চান, সেক্ষেত্রে আইন বলে দিছে বাদী এখতিয়ারের বিষয়ে এটার কোশ্চেন তুলবে না। এই এখতিয়ার সম্পর্কে কোশ্চেন তুলবে বিবাদী, কারণ বিবাদীর বাদী তার সুবিধা মতোই তার ঠিক মতো মামলাটা করবে বিবাদীর বিরুদ্ধে, বিবাদী যেন প্রবলেমে পড়ে। তার মানে এখতিয়ার সম্বন্ধে যে আপত্তি বা অবজেকশন, সেটা আসলে অ্যারাইজ করবে ডিফেন্ডেন্ট। অনলি দ্য ডিফেন্ডেন্ট হ্যাজ দ্য রাইট টু রেজ অবজেকশনস রিগার্ডিং জুরিসডিকশনস। কখন করবে মনে রাখতে হবে যে এই জুরিসডিকশন সম্বন্ধে আপত্তির সর্বপ্রথম সুযোগ, তার মানে আপনার এই মামলাটা মীমাংসা হওয়ার আগেই যত দ্রুত সম্ভব, এখানে বলে দিছে
Such objections must be made at the earliest possible opportunity in the court of the first instance, মানে আদালতে যেদিন মামলাটা ফাইল করছেন তার পরবর্তী শুনানির তারিখেই আপনি এই বিষয়টা সম্পর্কে এখতিয়ার সম্বন্ধে আপত্তি উপস্থাপন করতে হবে বিবাদীকে। তো এখানে একটা এক্সেপশন আছে, খেয়াল করে দেখেন, যদি ফেলিওর অফ জাস্টিস হয়, আদালতের ন্যায় বিচারের ব্যর্থ হয় বা ন্যায় বিচারে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনি আপিল আদালতে গিয়ে এই পুনর্বিবেচনা করতে, এই আপত্তি উত্থাপন করতে পারবেন। তার মানে এই এখতিয়ারের বিষয় শুধুমাত্র যে কোর্টে মামলা করবেন সেখানেই যে আপত্তি উত্থাপন করবেন বিষয়টা এরকম না। এর ব্যতিক্রম হচ্ছে, আপনি যদি চান অ্যাপিল আদালতে গিয়েও আপনি অবশ্যই সেই বিষয়ে রিভিশনাল কোর্টে বা অ্যাপিলেট কোর্টে গিয়েও আপনি এই বিষয়ে আপত্তি বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে পারবেন। এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে সেকশনটা, সেটা হচ্ছে 22। সেখানে বলা হচ্ছে পাওয়ার টু ট্রান্সফার সুট হুইচ মে বি ইনস্টিটিউটেড ইন মোর দেন ওয়ান কোর্ট। 22 আর 23 একসাথে মিলিয়ে পড়তে হবে, হ্যাঁ। তো এটার বাংলা হচ্ছে একাধিক আদালতে দায়েরযোগ্য এরূপ মামলা স্থানান্তরের ক্ষমতা। তার মানে আপনি এক কোর্ট থেকে আরেক কোর্টে যদি মামলাটা ট্রান্সফার করতে চান, এই ট্রান্সফারের যে পাওয়ার, যে ক্ষমতা, এই সম্পর্কে আসলে এই সেকশনে বলা আছে। এখানে বলা হয়েছে যে দ্য ডিফেন্ডেন্ট মে রেইজ অ্যান অবজেকশন। এই বিষয়ে ডিফেন্ডেন্ট, সাধারণত বিবাদী, মামলার যিনি বিবাদী, তিনি অবজেকশন উত্থাপন করবেন কখন? আফটার গিভিং নোটিস টু দ্য আদার পার্টিস, যখন অন্য পক্ষকে নোটিশ প্রদান করা হবে সেই সময়। The court to which such an application is made shall, after considering the objection of the other parties, determine in which of the several courts having jurisdictions the suit shall proceed, and where the issues are to be settled either at or before the settlement. তার মানে আপনি কখন এই বিষয়ে উত্থাপন করবেন, ট্রান্সফারের বিষয়টা কখন, এখানে বলে দিছে ইদার অ্যাট অর বিফোর সাচ সেটেলমেন্ট, মানে মামলা মীমাংসার সময় আগে অথবা মীমাংসার সময়। যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন ঢাকা কোর্টে অ্যাসিস্ট্যান্ট জাজ আছে 5 জন। এখন আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ, সহকারী জাজ, একজন প্রথম জন যিনি আছে উনি হচ্ছে আপনি যার বিরুদ্ধে মামলা করলেন তার আত্মীয়। তা আপনি বুঝতে পারছেন সেখানে আসলে আপনি ন্যায় বিচার পাবেন না। তখন আপনি চাইবেন যে অ্যাসিস্ট্যান্ট জাজ 1 থেকে অন্য একজন অ্যাসিস্ট্যান্ট জাজের কাছে মামলাটা আপনি ট্রান্সফার করবেন। তখন সেই ক্ষেত্রে আপনাকে এই ট্রান্সফারের জন্য একটা পিটিশন বা অ্যাপ্লিকেশন দিতে হবে। আবার এমনও হইতে পারে যে কোনো একটা বিষয় আপনি যে জায়গায় বসবাস করেন সে জায়গায় মামলা না করে আমি আরেক জায়গায় মামলা করলাম, সেক্ষেত্রে আপনি এক জেলা থেকে অন্য জেলায়ও সে মামলাটা ট্রান্সফার করতে অ্যাপ্লিকেশন দিতে পারবেন। তো সেকশন 23 তে এটা সম্পর্কে স্পেসিফিক বলে দিচ্ছে, দেখেন, টু হোয়াট কোর্ট অ্যাপ্লিকেশন লাইজ, কোন কোর্টে আসলে আপনি অ্যাপ্লিকেশনটা দিবেন, যে আদালতে মামলা স্থানান্তরের আবেদন করা যায়। মনে রাখবেন, যেমন ঢাকা কোর্টে যদি আপনি এই অ্যাসিস্ট্যান্ট জাজ 1 থেকে অ্যাসিস্ট্যান্ট জাজ 2 তে মামলাটা ট্রান্সফার করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মামলাটা ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে জেলা জজের কাছে বা জেলা জজ আদালতে। কিন্তু আপনি ঢাকা কোর্ট থেকে মামলাটা যদি গাজীপুর কোর্টে ট্রান্সফার করতে চান, সাপোজ মামলাটা দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট ঢাকা, কিন্তু আপনি গাজীপুর অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টে মামলাটা ট্রান্সফার করতে চান, তখন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে। তো বার কাউন্সিল পরীক্ষায় এই বিষয়টা সম্বন্ধে আসছে যে এক জেলার আদালতে বিচারাধীন দেওয়ানি মামলা অন্য জেলার আদালতে যদি স্থানান্তর করতে পারে কোন কর্তৃপক্ষ? খুব সিম্পল, তখন আপনার সঠিক আনসার দিয়ে দিবেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন বা হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন বলবো, হাইকোর্ট বিভাগ বললেও হবে। এই সম্পর্কে বলা আছে। তো মোটামুটি আমাদের ফার্স্ট লেকচার শেষ। এই লেকচার 1-এ মূলত এই বিষয়গুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা লেকচার 2 শুরু করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।